podcast with A.T.G. Let the good times roll! Welcome to podcast with A.T.G. Let the good times roll, baby. We are back with a bang after a very short span of time. New episodes, new faces, and lots of rock and roll and metal. Today's guest is my very good brother from Discredited Vengeance, Oyon. Let's make some noise for Oyon. Thank you. All right. It's a pleasure, brother. তো বাংলা ইংলিশ দুটো ভাষা মিশিয়ে আমরা কথা বলবো। First of all, thank you, Oyon, for coming to my show. And এবার আজকে তোমার কাছ থেকে অনেক কিছু জানবো। তোমার মিউজিক্যাল জার্নি, ব্যান্ডস, বড় হয়ে ওঠা, আর্টিস্ট, ইনফ্লুয়েন্সেস, এক্সেট্রা এক্সেট্রা। তো প্রথমে আগে যেটা জিজ্ঞেস করবো দ্যাট মিউজিকটা কি করে শুরু হলো তোমার লাইফে? মিউজিক শুরু হওয়ার ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি হয়েছিল, হ্যাঁ যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আছে, সেও অ্যাকচুয়ালি মিউজিশিয়ান। তো আমরা একসাথে একই স্কুলে পড়েছি। সে এখনও মিউজিক করে, সে তার নিজের একটা স্টুডিও আছে। তো একদিন যখন সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তো আমার একটা ফোন কেনার কথা ছিল। তো আমার এই বন্ধুটা বলেছিল যে ফোন কিনে কি করবি, তোর কাছে তো একটা ফোন রয়েছে, ওই সমস্ত ছাড়, তুই একটা গিটার কেন। এবার কোয়েশ্চেন আমারও সেটাই ছিল যে আমি গিটারটা কিনেই বা কি করব। তো দিয়ে তারপরে সে বাড়িতে বলে সবাই খুব একটা রাজি হয়নি ফার্স্টের দিকে, বাট আলটিমেটলি আমি গিটারই কিনেছিলাম এবং সেখান থেকেই মিউজিকের সাথে জার্নিটা স্টার্ট হয়েছিল। তো আমার এই বন্ধুটা হচ্ছে আমার ফার্স্ট কারণ হচ্ছে যে মিউজিকের সাথে জড়িত হওয়ার। অরেলস আমার ফ্যামিলিতে আমার বাবাও মিউজিকের সাথে জড়িত ছিল। আমার পিসি হচ্ছে যে সেও ইন্ডিয়ান ক্লাসিক্যাল 6th ইয়ার কমপ্লিট করা। আমার দিদিরাও সবাই আর কি গান গেয়েছে এবং গান শিখেছে। বাট আমি ওরকমভাবে কখনোই ছোট থেকে আর কি যেটা হচ্ছে যে মিউজিক্যাল যে যেরকম আমাদের হয় যে বাড়িতে আর কি একটা যে গান শেখানো বা কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে চর্চাটা, সেটা আমাকে যে ধরে শেখানো বা করানো হয়েছিল এরকম কোনো কিছুই কখনো হয়নি। মানে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার মানে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমার বন্ধু একজন আমাকে ইনফ্লুয়েন্স করে অ্যান্ড আই স্টার্টেড টু লার্ন মিউজিক ফ্রম আদার পিপলস অ্যান্ড বাই ভিডিওস অ্যান্ড অল। তো এইভাবে জিনিসটা স্টার্ট হয়। বাট মেটালের সঙ্গে যে জার্নিটা আমার স্টার্ট হয় সেটা আবার ডিফারেন্ট। কারণ আমি ভাবনা চিন্তা করে দেখেছি যে মেটাল মিউজিকটা আমি ফার্স্ট কোথায় কখন শুনেছি। তো সেটা আমি ফার্স্ট শুনেছিলাম হচ্ছে ব্যাক ইন 2002-03 মেবি, ওই রকম টাইমে টিভিতে WWE হতো এবং সেখানে হচ্ছে যে আমি এই মিউজিকটা শুনেছি। আমি তখন এটাকে যে মেটাল বলে বা এটা কিছু একটা যে ব্যাপার সেটা আমি বুঝতাম না এবং সেটা জানতামও না। সেটা মানে সেটা অনেক পরে গিয়ে জানতে পেরেছি যে হ্যাঁ এগুলো মেটাল অ্যান্ড হেভি মেটাল ইনফ্লুয়েন্স ব্যান্ডসরা বেসিক্যালি এগুলোর মিউজিক এক্সেট্রা দিয়েছে, বিশেষ করে ট্রিপল এইচের যে ইন্ট্রো সং, দ্যাট ওয়াজ লাইক ক্রেজি। ঠিক আছে, মানে ওটা আমার ট্রিপল এইচের ইন্ট্রোটা আমার মারাত্মক লাগতো। তো দিয়ে তারপর তো আমার এর সাথে কোনো কানেকশন ছিল না। দেন তারপর যেরকম আর কি গান আশেপাশে শুনেছি, ব্যান্ড বলতে তখন ব্যান্ডের কনসেপ্ট ছোটবেলায় যেটা যে ব্যান্ড একটা গ্রুপ অফ মিউজিশিয়ানস যারা হচ্ছে মিউজিক করে, তো কারা হচ্ছে লাইক চন্দ্রবিন্দু। তো এই শুনেছি জাস্ট ওই আর কি, হ্যাঁ ঠিক আছে ব্যান্ড কিছু হয় এরকম একটা ব্যাপার। দেন এটার সাথে পুরোপুরি ডিটাচ ছিলাম। দেন তারপর ওই বন্ধু আমাকে বলেছিল যে লাইক হ্যাভ আ গিটার অ্যান্ড প্লে। দেন ওখান থেকে একটু একটু করে আজকে হচ্ছে কি মিউজিকের ব্যাপারে জানা। তো এটা ছিল হচ্ছে মেটালের ব্যাপারে প্রথম আর্লি লাইফে হচ্ছে মেটালের ব্যাপারে জানা। লেটার হচ্ছে যে ওই যে বন্ধু সেই আমাকে তার বাড়িতে গিয়ে সেই আমাকে কিছু ভিডিওস দেখিয়েছিল, ভিডিওস অফ স্টিভ ভাই প্লেয়িং গিটার, জন পেত্রুসি প্লেয়িং গিটার অ্যান্ড ব্যান্ডস লাইক ড্রিম থিয়েটার। ওই আমাকে ফার্স্ট AC/DCর একটা ভিডিও দেখিয়েছিল। মানে AC/DCর ভিডিওটা দেখার পরে এটা কি হচ্ছে, মানে এটা কি জিনিস, এটা প্রচণ্ড এনার্জেটিক লাগছে, মিউজিকটা আমার খুব ভালো লাগছে। বাট এরকম জিনিস আমি শুনিনি, আশেপাশে কোথাও শুনিনি। তো সেটা আমি ফার্স্ট টাইম শুনেছিলাম। লেটার আমার আরেকটা বন্ধু আমাকে, সে আবার একজনের কাছ থেকে পেয়েছিল, একটা সিডি কোথাও থেকে জোগাড় করেছিল, তার কাছে মেশিন ছিল, সেও শুনে
তার মোটামুটি মাথা টাথা খারাপ হয়ে গেছিলো এবং সে আমাকে ডেকেছিল, ডেকে বলছিল কি যে অয়ন একটা অদ্ভুত একটা মিউজিক শুনলাম, তুই শোন, এটা শুনলে না খুব খুব এনার্জেটিক লাগে। কি মিউজিক ভাই? এবার সেই মিউজিক শুনেছি, এবার সেটা ছিল হচ্ছে লিঙ্কিন পার্কের একটা অ্যালবাম। তো ওটা শোনার পর আবার যখন আমি লিঙ্কিন পার্ক ফার্স্ট টাইম শুনলাম, অ্যান্ড স্পেশালি অ্যাট দ্যাট এজ, আমি যে এটা জিনিসটা এটা কি, মানে সে যে একটা হিট করে না, তো ওটা হিট করেছিল, স্পেশালি দ্য ভোকালস, এটা কি হচ্ছে। তো তারপর সেটা নিয়ে রিলেটেড প্রচুর রকম মিথস আসে, যে এরকম ভোকালস নাকি হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে নাকি করা পসিবল নয়, এরা নাকি সেটান ওয়ার্শিপ করে। এটা কমন শেড, সেটান ওয়ার্শিপ, সেটান ওয়ার্শিপ করে। তারপর হচ্ছে যে এরা আরো অনেক কিছু করে। তারপর হচ্ছে যে চেস্টার তখনও বেঁচে ছিল, বাট তখনও শুনেছিলাম নাকি মানে অ্যাকচুয়ালি যে এই সিডিটা দিয়েছিল সে নানা রকমের গল্প দিয়েছিল আমাদেরকে, যাতে হচ্ছে যে মানে যা আর কি যা বলা যায় আর কি, যতটা আর কি স্টোরিটাকে নিয়ে যাওয়া যেতে পারে। তো চেস্টার নাকি এরকম টাইপের ভোকালস করার পরে, স্ক্রিমিংস করার পরে ওর নাকি ভয়েস লুজ হয়ে গেছে, অ্যান্ড হি ইজ ডেড, এরকম নানা রকমের পাটাঙ্গা গল্প, যা পারছে তাই পাচ্ছে, মানে যেরকম পাচ্ছে সেরকম বোঝাচ্ছে। তো এই সমস্ত হয়ে আমি ওই যে প্রথম আমি লিঙ্কিন পার্ক শুনেছিলাম, তো তখন থেকে আমার অ্যাকচুয়ালি মেটাল মিউজিকের প্রতি একটা অ্যাট্রাকশন আসে এবং সেখান থেকে জিনিসটা স্টার্ট হয়। লেটার আমি তারপরে ল্যাম্ব অফ গড, এমন আমার এই ব্যান্ডসগুলো ডিসকভার করি। তারপরে যখন আমি একটা ব্যান্ড দেখি, সেটা মানে পুরো ডিফারেন্ট একটা কালচার, ওরা একটা ডিফারেন্ট একটা লাইফস্টাইল দেখাচ্ছে, সেটা হচ্ছে ক্রেডল অফ ফিল্থ। তো ওদের মিউজিকটা শোনার পর ওটা একটা পুরো একটা ডিফারেন্ট একটা জোন, আমার খুব অদ্ভুত লেগেছিল, আমার অসাধারণ লেগেছিল যে এটা মানে কি করে করছে, কিভাবে করছে। তো এইভাবেই আর কি টোটাল জিনিসটা আস্তে 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 ফর্ম করতে থাকে। গ্রেট। আপনাদের একটা কথা বলতে চাই যে আমাদের মধ্যে এখন অব্দি যতজন গেস্ট এসছে, কেউ একবারও WWE রেফারেন্স দেয়নি, এটা হয়নি। ভিন্স ম্যাকম্যান একটা খুবই বদমাশ লোক হতে পারে, বাট ওনার জন্য আমরা প্রচুর ভালো রেসলারদের থিম সং শুনতে পেরেছি, এবং অনেকের গেটওয়ে টু রক অ্যান্ড রোল অ্যান্ড মেটাল মিউজিক ইজ সিম্পলি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট। এবার অয়নকে একটা ব্যক্তিগত প্রশ্ন আমি করতে যাচ্ছি। এই যে মেটালের মধ্যে একটা কনসেপ্ট থাকে, এই যে এই যেগুলো করা, এগুলো মানুষ মনে করে খুব সোজা, গো টু গো, যখন তখন করা যায়, চিৎকার করা যায়, এবং এটা জাস্ট করা কোনো ব্যাপার না। বাট এগুলো নিয়ে আমি জানি তুমি রিসার্চ করেছো, আমি করছি, আমরা সবাই করি। তো এই যে একটা মিসকনসেপশন যে মেটালের স্ক্রিম আর গ্রাউল ইজ জাস্ট নাথিং, ইটস জাস্ট আমি গিয়ে করে দিতে পারবো, এটা একটু তুমি দর্শকদের বলো যে এটার পিছনে কতটা পরিশ্রম করতে হয়, এবং এটার মেইনটেনেন্সের ব্যাপারে আমাদের ইয়াং অডিয়েন্স বা যারা ওপারে দেখছে তাদেরকে তুমি জাস্ট বুঝিয়ে বলো যে হাউ ডাজ ইট অল টেক প্লেস। বিষয়টা হলো হচ্ছে যে গ্রাউলিং বা স্ক্রিমিং এর ক্ষেত্রে আমি যেটা মানে সাধারণ মানুষের কথাবার্তা শুনেছি, তারা দেখেছে কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, মানে তারা খুব মানে অবাক হয়ে গেছে যে হ্যাঁ এরকম একটা কিছু হয়, সামহাও তাদের ওটা ভালো লেগেছে, অ্যান্ড তারা সেরকম কিছু ইয়ে করেনি। বাট যারা যে জিনিসটাকে বুঝতে পারেনি বা মানতে পারেনি, বা যারা হচ্ছে একদম গোঁড়া যে না এটাই হয়, এক্স্যাক্টলি এটাই হয়, এর বাইরে কিছু হতেই পারে না, এবং আমি যেটা জানি দ্যাটস ইট, তার বাইরে বাকি মানে সে কংক্রিট পুরো, সে আর তার ভেতরে কিছু আর সে তার মানে সে ওপেন মাইন্ডেডও নয় এবং তার নেওয়ার মতন ক্যাপাবিলিটিসও নেই। তো এদের কাছে এই জিনিসটা হলো হচ্ছে চেঁচামেচি করা এবং হচ্ছে যে পাগলামি করা। আর এটা এমন একটা বিষয় না, এদেরকে তুমি কিছু বলে বা আমি কিছু বলে এদেরকে চেঞ্জ করতে পারবো না, এটার পেছনে প্রচুর হার্ডওয়ার্ক আছে, ইয়ার্স অফ প্র্যাকটিস আছে, এখানে প্রচুর ওয়ার্ম আপস আছে, এখানে হচ্ছে যে এটা এন্টায়ারলি একটা মিউজিক, মানে আমি এরকম ইডিয়েট টাইপের পাবলিকও দেখেছি যারা মানে তো ইডিয়েট যে আমাকে এরকম কোয়েশ্চেন করেছে, আচ্ছা এর মধ্যেও হচ্ছে যে এত বেশি তাল টাল থাকে, এগুলোকে সব মেনটেন করতে হয়। আরে ভাই তুই মানে কি অ্যান্সার করবো, আমার কাছে কোনো অ্যান্সার ছিল না ফার্স্টে, মানে কখনো ভেবেছি যে এদেরকে কি খিস্তি মারবো, তারপর ভেবেছি কি এরা কি খুব ইনোসেন্ট এই জন্য কি এরকম টাইপের কথাবার্তা বলে বা ভাবে, নাকি এরা একদমই মূর্খ, মানে কি সমস্যা। যাই হোক, মিউজিক মানে সেখানে সুর তাল থাকবে, তার বাইরে হবে না, এবং এখানেও আছে, এখানেও স্কেল আছে, সেটাকে মেনটেন করতে হয়, এখানে ব্রিদিংকে খুব ভালো করে ব্যালেন্স করতে হয়, না হলে
নাহলে হবে না, এই জিনিসটা হবে না। অ্যান্ড এটা একটা অনেক পুরনো একটা প্র্যাকটিস, যেটাকে আমরা থ্রোট সিঙ্গিং বলি। তো সেটা 1000 বছরেরও পুরনো। ভাইকিংসরা এইটার উপরে বেস করে প্রচুর ভালো মিউজিক তৈরি করেছে, এবং ভাইকিংসদের রিলেটেড যদি অনেক ওয়েব সিরিজও এখন আছে, নেটফ্লিক্সেও অ্যাভেলেবেল আছে। সেই ওয়েব সিরিজগুলোতে তো ওরা তো মানে ফাটিয়ে ফাটিয়ে এই জিনিসগুলোকে ইউজ করেছে, অ্যান্ড এগুলো এত সুন্দর শুনতে লাগে। তো সেটাকেই কারেন্ট টাইমে বেসিক্যালি ওই সেম টেকনিকই জিনিসটাকে করা হয়, থ্রোট সিঙ্গিংয়ের প্রসেসটাকে ওটাকেই আরও ডিফারেন্টভাবে মোল্ড করে এই জিনিসটাকে করা হয়। এবার এটা করতে গেলে সত্যি কথা বলতে যে প্রচুর প্র্যাকটিস তো এটাতে লাগে, এবং এখানে হচ্ছে প্রচুর টেকনিক আছে, সেই টেকনিকগুলোকে জানতে হয়। এগুলো একটার পর একটা করে আর কি স্ট্যাক করে, একটার উপর একটাকে স্ট্যাক করে এই জিনিসটাকে বিল্ড করতে হয়। ইট টেকস আ লট অফ টাইম, এফোর্ট অ্যান্ড এনার্জি, সব কিছুই এখানে লাগে। আমি যেটা দেখেছি এবং যেটা আমি মনে করি তোমাদের সবার জানা উচিত, ইফ ইউ হ্যাভেন্ট এভার অ্যাটেন্ডেড দেয়ার গিগস, ইউ শুড কাম অ্যান্ড সি দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ডেভাস্টেশন অ্যান্ড কার্নেজ দে ব্রিং অন স্টেজ। অ্যাজ আ ফ্রন্টম্যান আমি সবসময় ভোকালিস্টদেরকে আগে দেখি এবং জানার চেষ্টা করি, এটা আগ্রহ থেকে আসে। অয়নকে আমি যেটা জিজ্ঞেস করবো, তুই যেইভাবে মানে র্যান্ডমলি মানে ওয়ার্ডসগুলোকে ইনকর্পোরেট করে যেভাবে তুই লোসগুলো কনস্ট্যান্টলি করে যাচ্ছিস, সেটার পিছনে তুই ওয়ার্ম আপসগুলো কি করিস? তুই যদি দু একটা ডেমনস্ট্রেশন আমাদের ইয়াং অডিয়েন্সদের দিতে পারিস যে হোয়াটস দ্য এক্স্যাক্টলি দ্য ওয়ে, মানে হোয়াট ইউ মেনটেন বিফোর তুই যেরকম স্প্লিট অফ সেকেন্ডের মধ্যে ডাটা ডাটা করে একটা লিরিক্স পর 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 বলে যাচ্ছিস, অ্যান্ড দ্যাটস আ ডিফিকাল্ট থিং টু ডু। হাউ ইউ ডু ইট, ইফ ইউ ক্যান এক্সপ্লেন দ্য ইয়াঙ্গার অডিয়েন্সেস? দেখো, এই একটা এমন জিনিস না যেটা হচ্ছে যে মানে কেউ যারা এই পডকাস্টটা দেখছে বা একজন নতুন যে মিউজিকটা থেকে আর কি সেও সেই হিটটা পেয়েছে এবং সে এই জিনিসটার সঙ্গে নিজেকে জড়াতে চাইছে বা এটা পারফর্ম করতে চাইছে, সেই ভিডিওটা দেখলো বা হচ্ছে আমি 3-4টে টিপস দিলাম আর সে করলো, সেটা হয়ে গেল, এরকমভাবে ফার্স্টে হচ্ছে ব্যাপারটা এরকমভাবে হবে না, অ্যাবসলিউটলি গেল। এবার সেকেন্ড ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এটা করতে গেলে তাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। এরকম নয় যে দিনে আমি 6 ঘন্টা প্র্যাকটিস করলাম দিয়ে তাহলে আমার 1 মাসের মধ্যে ব্যাপারটা হয়ে গেল। প্র্যাকটিসের টাইমটাও খুব লিমিটেড রাখতে হবে, কারণ তোমাকে ফার্স্টে হচ্ছে যে মাসেলটা বিল্ড করতে হবে। একটা হচ্ছে তোমার মাইন্ডে একটা জিনিস হচ্ছে যে যেটা বিল্ড হবে সেটা, আর প্লাস হচ্ছে তোমার ভোকাল কর্ডসের যে মাসলগুলো আছে, প্লাস হচ্ছে তোমার ডায়াফ্রামে যে মাসলগুলো আছে সেইগুলোকে বিল্ড করা, এবং তোমার মাইন্ড মাসলের একটা কানেকশন থাকতে হবে, যেটা ওভার দ্য টাইমই একমাত্র পসিবল। আমি যে জিনিসগুলো করি, আমি ওয়ার্ম আপে খুব বিশ্বাস করি, কারণ ওয়ার্ম আপ না করলে কোনো রকমেরও ইনজুরি হতেই পারে। সেটা কারণ সেটা হয়েওছে, আমার নিজেরও হয়েছে। আমি একটা টাইমে ওয়ার্ম আপ করিনি, মানে যতদিন না বুঝতে পেরেছি যে কি ভুলটা, এবং তারপরে আমার মানে ইনজুরি হয়েছে, এবং তারপর সেখান থেকে আমার রিকভার করতে টাইমও লেগেছে। ওকে, তো আমি ওয়ার্ম আপের জন্য যেটা করি সেটা হচ্ছে যে আমি প্রথমে 10 মিনিট 15 মিনিট আমি হচ্ছে যে কোনো একটা স্কেলে, বেসিক্যালি লোয়ার অক্টেভে আমি যেটা করি হচ্ছে বি ফ্ল্যাটে আমি ওম বলি, ঠিক আছে? আমি তানপুরা অন রাখি, ইউটিউবে প্রচুর ওরকম তানপুরা আছে, ওটাকে আমি অন রাখি এবং ওখানে আমি ওম বলি, এবং খুব শান্তভাবে কামভাবে ওই সাউন্ডটাকে শুনি এবং স্কেলটাকে ম্যাচ করানোর চেষ্টা করি। এবং আমি এখন মানে যেহেতু আমি এটা অনেক দিন ধরে করছি, আমি শুধুমাত্র ওম বলি না, আমি ওখানে হচ্ছে ওই নোটটাকে ধরে ওই নোটটার সাথে একটুখানি খেলার ট্রাই করি। মানে কিছুক্ষণ ওম বললাম, কিছুক্ষণ আমি ওই নোটটার সঙ্গে একটুখানি খেললাম, খেলে তারপরে আবার ব্যাক টু ওম। সেটা যখন হয়ে যায় তারপরে কিছু হচ্ছে যে ডায়াফ্রাম এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো করি। সেই এক্সারসাইজের সেটও হচ্ছে ইউটিউবেই আছে, মানে সেগুলো ভর্তি আছে, সেগুলো মানে জাস্ট সার্চ করার অপেক্ষা। জাস্ট তুমি গিয়ে সার্চ করবে অ্যান্ড কিছু খুঁজে পাবে, সেখান থেকে তুমি তোমার একটা ওয়ার্ম আপ রুটিন তৈরি করে নেবে। এবং যতক্ষণ তুমি প্র্যাকটিস করছো তার মধ্যে মোটামুটি 30% টাইম ওয়ার্ম আপে দেওয়া আমার মনে হয় উচিত, কারণ তাতে সব দিক থেকেই আর কি বেটারমেন্টই হবে। তো ওয়ার্ম আপ ওইটা হচ্ছে যে কিছু যেরকম হচ্ছে যে কিছু টাং এক্সারসাইজ আছে, ঠিক আছে? টাং রোল করার কিছু এক্সারসাইজ আছে, কিছু এক্সারসাইজ আছে হচ্ছে যে নাকের উপরে ফোকাস করে সাউন্ডটাকে ক্রিয়েট করে, স্পেশালি যখন আমরা পিক স্কুইল করি বা ব্রি সাউন্ডটাতে যখন আমরা টাচ করি, তো তখন ব্রিটা বেসিক্যালি ওটা তো কিছু না, ওটা তো আলটিমেটলি ই নোটটাতে হিট করছে, ই। তো ওর সঙ্গে যখন আমি নাকটাকে ইউজ করছি, তো তখন ওটা ই এর সঙ্গে মানে এই জিনিসটা আসছে। অ্যান্ড যখন পিক স্কুইল হচ্ছে তখন ওই মানে ওটা যতটা বেশি ব্রাশ আপ করা যাবে
ততটা ভালো সাউন্ডটা তখন বেরোবে। ওকে। এইটা হচ্ছে ব্যাপার। তো এই যে ছোট ছোট প্র্যাকটিসগুলো, সেই ছোট প্র্যাকটিসগুলোকে ইয়ে করা এবং হচ্ছে যে ভাওয়েলের ওপরে এক্সারসাইজ করা, এ ই আই ও ইউ এটার উপরে এক্সারসাইজ করা, ঠিক আছে? এবার আম, যখন এই যে এই যে কিছু ডায়াফ্রাম এক্সারসাইজ এবং কিছু ভোকাল কর্ডসের ওপরে যে কিছু এক্সারসাইজ এইগুলো করার পরে আমি যেটা করি, আমি 3-4টে নর্মাল গান গাই, যে কোনো, ইট ক্যান বি এনিথিং, আমার যেটা ইচ্ছে হচ্ছে আমি সেই 3-4টে গান গাই। অ্যান্ড গাওয়ার পরে আমি তারপরে যে ভাওয়াল এক্সারসাইজগুলো আছে আমি সেইগুলোর ওপরে যাই। আমি নোটকে সিলেক্ট করি, সেই নোটকে ফার্স্টে এমনি উচ্চারণ করি এবং সেখানে তার উপরে আমি হচ্ছে ডিস্টরশনটাকে অ্যাড করি অ্যান্ড ওটাকে পুশ করি। তো এটা করার পরে যে এটা করাতে বেসিক্যালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে ওয়ার্ডের ওপরে যে ক্ল্যারিটিটা, সেই ক্ল্যারিটিটা আসে। কারণ আমি যদি ফাম্বেল করি, বেসিক্যালি কিছু বোঝা যায় না। কেউ মানে প্রচুর মানুষ এরকম ভাবে যে যারা আর কি গ্রাউল করছে, যারা হচ্ছে যে বেসিক্যালি যে যে একজন পারফর্ম করছে, যে একজন একটা গান গাইছে, তো এরা হচ্ছে যে কিছু একটা, কারণ এখানে প্রচুর ডিস্টর্টেড সাউন্ড, তো কিছু একটা করে দিলে আর কি হয়ে যাচ্ছে। বাট জিনিসটা সেটা নয়, যে পারফর্ম করছে সে সেটা খুব ভালো করে জানে। সে যদি ফাম্বেল করে আলটিমেটলি মানে সে একজন আর্টিস্ট কি করে, মানে আমার এটা একটা কোয়েশ্চেন, মানে একজন আর্টিস্ট এটাকে কি করে আর কি ইয়ে করে যেতে পারে, যে হচ্ছে যে ফাম্বেল করে কন্টিনিউয়াসলি একটার পর একটা গান, এটা হবে বলে আমার মনে হয় না। কারণ তুমি হচ্ছে যে সাউন্ডটার মধ্যে তুমি কাট থ্রু করতে পারছো না যদি তুমি প্রপার একটা ওয়ার্ডকে না ক্যাচ করতে পারো, যে ওয়ার্ডকে যদি না ব্রেক করতে পারো, ফ্রেজিংগুলো তাহলে হবে না, তাহলে একটা গান আলটিমেটলি তৈরি হবে না বা গাওয়া যাবে না। মানে তো অডিয়েন্সকেও, সে হচ্ছে যে আর্টিস্ট, সে যদি ওরকম বিচ্ছিরি একটা জিনিস করে, সেও ক্রাউডকে বা অডিয়েন্সকে সে কখনো টাচ করতে পারবে না। তো সেই কারণে হচ্ছে যে এই যে ছোট ছোট এক্সারসাইজগুলো, যে হচ্ছে যে একটা ওয়ার্ডকে আর একটা ওয়ার্ডের থেকে ডিফারেন্স যে ক্রিয়েট করছে, সেই যে কাট করছে যে জিনিসগুলো, তো সেটাকে একটা জায়গাতে নিয়ে আসছে। তো এই প্র্যাকটিসগুলোই আমি করি, আর এই প্র্যাকটিসগুলোর মধ্যে দিয়ে আর কি চলে। এবং আরও চেষ্টা করি যে বেসিক্যালি আমার লোটা নিয়ে আমি পার্সোনালি একদমই খুশি নই, যে লো আমার মনে হয় যে এর থেকে আরও অনেক বেটার হতে পারে, এবং আমি সেটারই আরও ট্রাই করি যাতে এর থেকে আরও বেটার করা যায়। মানে আমাদের এই অ্যালবামে আমি এরকম পারফর্ম করেছি, দ্যাটস ফাইন, ওকে, বাট আমি আমার নেক্সট অ্যালবামে আমি আরও বেটার করবো, আমি আরও জিনিসপত্র এখানে অ্যাড করবো, এটাই। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, দ্যাট দেয়ার শুডন্ট বি আ সার্টেন লেভেল অফ স্যাটিসফ্যাকশন, ইট শুড অলওয়েজ বি আমি আরও কি করে ভালো করবো, দের ইজ নো এন্ড টু পারফেকশন। খুব অনেস্ট কিছু ওপিনিয়ন পাচ্ছি আমি অয়নের কাছ থেকে, এবং যারা শুনছো ইয়াংস্টার্সরা, তাদেরকে এই কথাটাই বলবো যে শিখে করো, ভুল করো, বাট সেটা শিখে নাও, একটা রেজিম ফলো করো বা একটা রুটিন ফলো করো কিভাবে গলাটাকে তৈরি করা যায়। এবার আমি অয়নের কাছে সোজা চলে আসবো ডিভির ব্যাপারে। ডিভির ফার্স্ট অ্যালবাম রিলিজ হয়েছে, আই থিঙ্ক সো দিস ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড ইয়ার, রাইট? 2024-এ তোমাদের অ্যালবাম বেরিয়েছে, 5th অক্টোবর। 5th অক্টোবর। এবার যারা ডিভি শুনছে এবং ভালোবাসে ডিভিকে, ডিভির মিউজিককে, ডিভির সাউন্ডকে অ্যান্ড অল, তারা পরবর্তীর কাজগুলোতে তারা কি নতুন জিনিস শুনতে চলেছে, লিরিক্যালি বলো, কনসেপ্ট বলো, কম্পোজিশন ওয়াইজ বলো, এনিথিং? বেসিক্যালি ডিসকোয়ার্টিউড ভেঞ্জেন্সে আমরা যে জিনিসটা করি বা আমাদের লিরিক্যাল যে থিমটা থাকে, সেটা সবসময়তেই হিউম্যান হচ্ছে যে ডার্কার সাইডটা, যে ডার্কার থটটা, সেটার উপরেই আমরা লিখি এবং সেটাকেই আমরা মিউজিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করি। ওকে। আমাদের মিউজিক্যাল থিমটা সবসময় হচ্ছে যে ইনার হেড, ইনার ভেঞ্জেন্স, এই যে জিনিসগুলো নিয়ে মানুষে প্রত্যেকটা মুহূর্তে যে চলছে, এবং পিপল আর লাইক ওয়াকিং লাইক ওয়ারিং আ মাস্ক, আ ফেক মাস্ক, বাট সামথিং ইজ ডিফারেন্ট ইজ দেয়ার বিহাইন্ড দ্য মাস্ক। তো এই যে ব্যাপারটা, এটা মানে হাঁটতে চলতে রাস্তায় ঘাটে সব জায়গাতেই দেখা যায়। জাস্ট একটা টোকা মারার অপেক্ষা শুধুমাত্র একজন কাউকে নাড়াতে, যে সে অ্যাকচুয়ালি ভেতরে কতটা বিষ নিয়ে ঘুরছে এবং চারিদিকে সে ছড়াতে যায়। জাস্ট আমার তো মনে হয় যে পিপল দে আর সামটাইম লাইক আ লট অফ পিপল লাইক টাইম বম্ব, মানে জাস্ট ফাটার অপেক্ষা, জাস্ট এ খালি ফাটবে এবারে। এবং সেগুলো সব জায়গায় দেখা যায়, ট্রেনে, বাসে, মেট্রোতে, এরা সব জায়গায় আছে স্প্রেড করার জন্য, ঝামেলা করার জন্য। তো এই যে একটা মেন্টাল স্টেট, এই যে একটা ইনার নেগেটিভ যে স্টেট,
এই স্টেট অফ মাইন্ডটাই অ্যাকচুয়ালি ডিসকো অ্যাটিটিউড ভেঞ্জেন্স। তো আমাদের ফার্স্ট অ্যালবামটাতেও এই জিনিসটা ছিল এবং আমাদের সেকেন্ড অ্যালবামটাতে এটার একটা আফটার থটস আমরা আর কি রাইট ডাউন করছি। তো সেটাই রাখার আছে। এবার বিষয় হলো হচ্ছে যে আগের অ্যালবামে আমরা যে জিনিসগুলো করেছিলাম আমরা নেক্সট অ্যালবামে ডেফিনেটলি ওর থেকে বেটার কিছু করার চেষ্টা করছি এবং অলরেডি আমাদের সেকেন্ড অ্যালবামের কাজ চলছে। ওয়ান্ডারফুল। আমরা যতটা ওর থেকে আর কি বেটার করা যায়, আরও কি আমরা ক্রাউডকে দিতে পারি, যারা যে অডিয়েন্স আমাদের আছে, যারা আমাদের মিউজিকটা ফিল করতে পারে। কারণ এটা তো এরকম ব্যাপার না যে সবাইকে এই মিউজিকটা ফিল করতে হবে। তো কিছু মানুষ ফিল করবে, কিছু মানুষ করবে না, সেই নিয়েই ব্যাপারটা চলবে। তো যারা ফিল করবে তো তারা যাতে এই জিনিসটাকে আরেকটু আর কি এর সঙ্গে আরও বেশি কানেক্টেড হতে পারে এবং যারা হচ্ছে যে লাইক নিউ লিসনার্স তারা হচ্ছে এটার সাথে কানেক্টেড। কারণ একজন আর্টিস্ট হিসেবে আমার মনে হয় আমি যতক্ষণ না আমার অডিয়েন্সের সঙ্গে আমি কানেক্টই যদি না করতে পারি তাহলে তো আমার আর্ট ফর্ম করা মানে বৃথা। এটা কোনো মানে হয় না। মানে ক্রাউড যদি এটা মানে আমি যদি তার সোলকে না টাচই করতে পারছি থ্রু আউট আওয়ার মিউজিক। আমার এই জিনিসটা যেটা সব আর্টিস্টদের মধ্যেই দের ইজ সামথিং অর দি আদার ডিফারেন্ট ইন দেম অ্যান্ড দ্যাটস হাউ আর্টিস্ট আর। অয়নের ব্যাপারে যেটা আমার প্রথম থেকে ভাল লাগে, ও খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে এবং দের ইজ নো shadism or any shady thing in his character. He represents the deathcore genre himself with the, being honest and just portray the things with utmost honesty. ডিভির ব্যাপারে অনেক কিছু আমরা জানলাম এবং অডিয়েন্সরাও আরও জানুক, যারা এখন অবধি ডিভির অ্যালবাম কেননি, প্লিজ ডু বাই their physical copy. It's very important to support our local artists, most importantly. কারণ লিসনারের সংখ্যা 10টা হতে পারে, 20টা হতে পারে, কাজ তো একটা ব্যান্ডের বন্ধ থাকতে পারে না। ব্যান্ডরা ক্রিয়েশনস করে যাবে এবং এই লড়াই চলবে। পরের প্রশ্নে যেটা আসবো সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে তো তুই স্টার্টেড উইথ WWE, আমার কথা আমাকে বললি, তোর পছন্দের 5 জন আর্টিস্টের নাম আমি জানতে চাই, ব্যান্ড হোক সোলো হোক, যারা তোকে প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স করেছে। সে লোকাল আর্টিস্ট হতে পারে, ফরেন আর্টিস্ট হতে পারে, হোয়াট এভার বি দ্য থিং, লাইক এনি 5 আর্টিস্টস। লোকাল আর্টিস্ট যদি আমি বলি যেখান থেকে, হ্যাঁ তাহলে একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে যে ওই যে জায়গাটা থেকে আমরা আর কি স্টার্ট করেছিলাম কনভারসেশনটা, সেটা হচ্ছে যে এই ধরনের মিউজিক বা এই ধরনের ভোকালস আমাদের এই ক্লাইমেটে করা ইজ ইম্পসিবল। এরকম কিছু জ্ঞানী মানুষ ছিল এবং এরা ভবিষ্যতেও থাকবে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তো আমি অ্যাকচুয়ালি এই জিনিসপত্র মানে এরকম টাইপের ভোকালস আমি শিখেছিলাম হচ্ছে আমাদের কলকাতারই এক ব্যান্ড থেকে, সেটা হলো সবাই জানে, সেটা হচ্ছে ক্রনিক জোন। ক্রনিক জোনের ভোকালিস্টের কাছ থেকেই, সানিদার কাছ থেকেই আমি এই জিনিসটা শিখেছিলাম। সানিদাকে আমি ফেসবুকে, তখন ওদের একটা পেজ ছিল যেটা হচ্ছে জন স্কুল অফ মিউজিক, তো সেটা আমি গুগল সার্চ করে পেয়েছিলাম এবং সেখান থেকে আমি দেখলাম এরকম একটা জায়গা আছে যেখান থেকে আমি এই জিনিস শিখতে পারি। এবং তখনই আমি হচ্ছে যে ক্রনিক জোন এবং কলকাতার যে মেটাল ব্যান্ডগুলো আছে সেগুলো সম্বন্ধে জেনেছিলাম, মানে দেখেছিলাম যে এরকম ব্যাপার আছে। এবং সানিদার সাথেই আমি প্রথম কলকাতায় একটা গিগ দেখতে গেছিলাম। তো সেখানে তো এবার ইন্সপায়ার্ড হতে গেলে তো ডেফিনেটলি ক্রনিক জোন এবং ডেফিনেটলি সানিদা একটা খুব বড় জায়গা আর কি নিয়ে আছে এবং সারা জীবন সেটা থাকবে। কারণ সানিদা যদি না থাকতো আমি এই জিনিস কোনোদিনও হয়তো শিখতেই পারতাম না এবং তার হাত ধরেই আমার টোটাল জিনিসটা শেখা এবং ভবিষ্যতেও আর কি সেটাই চলে। সানিদার সাথে আমি এখনও ওয়েল কানেক্টেড, এখনও কথাবার্তা হয় এবং যখনই কোনো কথাবার্তা হয় বা যখনই কেউ আমাকে এসে ভোকালস রিলেটেড বা কিছু জিনিসপত্র করে, আমি সবার আগে আমি সানিদার নামটাই নিই, কারণ সে যদি না করতো তাহলে আমি কোনোভাবেই সেটা শিখতে পারতাম না। তো ডেফিনেটলি ইটস সানিদা। তারপর ইভিল কনসায়েন্স কলকাতা থেকে, আমার কলকাতা থেকে একটা খুব ফেভারিট ব্যান্ড ছিল ওই টাইমে, মানে এখনও আমার ওই ব্যান্ডটা, মানে এখনও আমি কি করি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে হচ্ছে ওই ব্যান্ডটাকে সার্চ করে ওদের যে 2টো গান ছিল, ওই 2টো গান, একটা গান যা পাই সেটাকে আমি সার্চ করে শুনি, সেটা হচ্ছে অরফিক কসমোগনি। ক্রেজি মিউজিক, মানে আমার ওদের মিউজিক এবং এভরিথিং, আমার ওদের স্টেজ পারফরমেন্স সব কিছু খুব ভালো লাগতো। এবং যেহেতু প্রথম দিকে তার উপরে ওই ব্যান্ডগুলোকে আমার শোনা, লাইভ দেখা,
তো আমার খুব ভালো লাগতো ওই ব্যান্ডগুলোকে। আর আর হচ্ছে যে ওয়ার্ল্ড স্টেজ ইন্টারন্যাশনাল যে ব্যান্ডস আছে, যে আর্টিস্ট আছে, তাদের মধ্যে একজন হলো হচ্ছে ফিল বোজম্যান ফ্রম হোয়াইট চ্যাপেল, আর হচ্ছে যে লেট মিচ লাকার ফ্রম সুইসাইড সাইলেন্স, আর বেন্ডার ফ্রম শ্যাডো অফ ইন্টেন্ট। এই কজনই, মানে আমি খুব Great. খুব কম লোককেই আর কি ফলো করি। আমি হচ্ছে যে আমি হোয়াইট চ্যাপেলের ভোকালিস্টকে আমি খুব ফলো করি, আমার সব কিছু ভাল লাগে। মিচ লিকারের লাইভ পারফরমেন্স কেউ মানে ধরা ছোঁয়ার বাইরে, মানে সে সে অসম্ভব একটা ভালো একজন স্টেজ আর্টিস্ট ছিল। অ্যান্ড এমনিও তার হচ্ছে যে তার যে ভোকালস ছিল সেটাও খুব অসাধারণ। মানে আমি কোনোভাবেই তাদেরকে মানে জাজ করার কোনো জায়গাতেই নেই। তাদের থেকে মানে কি বলবো, মানে তারা যে কে ভালো বা বাজে সেটা বলার আমি কোনো জায়গাতেই নেই। বাট হ্যাঁ, আমি এদের দেখেই আমি ইন্সপায়ার্ড হয়েছি, শিখেছি এবং এখনো শিখি। ল্যাম্ব অফ গড আমার খুব ফেভারিট একটা ব্যান্ড ছিল, কারণ হচ্ছে যে যখন লিঙ্কিং পার্কের পরে যদি আমি কোনো ব্যান্ড শুনে থাকি, আমার আরেক বন্ধু, সে এখন মিউজিক করে না, সে পুরোপুরি ফটোগ্রাফার, মানে সে ফটোগ্রাফিতে সে চলে গেছে এবং সেখানেও হি ইজ ডুইং ভেরি গুড। কারণ ও একটা এমন একটা ছেলে আর কি, যেটাই করে সেটাই খুব ভালো করে, অসাধারণ করে এরকম একটা ব্যাপার। সো ইটস মিউজিক অর ইজ ফটোগ্রাফি, সো যেখানেই যায় আর কি প্রুভ করে নিজেকে। তো ও আমাকে শুনিয়েছিল এবং ওই আমাকে বলেছিল যে তুই এরকম ভোকালস ট্রাই কর না। ইটস ইম্পসিবল ভাই, কি করে এটা পসিবল? বলছে আরে ট্রাই কর না, তো সার্চ করি, চল দেখি সার্চ করে কি পাওয়া যায়। তো ওখান থেকেই রন স্কুল অফ মিউজিক পাওয়া, অ্যান্ড তারপর ওখান থেকে লাইক সানিদার কাছে যাওয়া অ্যান্ড অল। তো সেখানেই আমি ফার্স্ট ল্যাম্ব অফ গড আর এমন আমার, তো আমাকে ভিডিও দেখিয়েছিল আর প্লাস কয়েকটা গানও দিয়েছিল। সো দিজ আর দ্য ব্যান্ডস, দিজ আর দ্য আর্টিস্ট যাদেরকে আমি এখনো ফলো করি এবং এখনো দেখি। রিসেন্টলি ল্যাম্ব অফ গডের একটা গান রিলিজ হয়েছে, জাস্ট আই থিঙ্ক কালকে ওটা রিলিজ হয়েছে, একটা মিউজিক ভিডিও ওদের। First of all, Sanida, we all love you. A big shout out to Sunny Zorn, Sanida. He has inspired countless vocalists over the decades, the modern times, and the years to come. You are an institution to many of the vocalists. Thank you, Oyon. এত সৎভাবে সব কথাগুলো বলার জন্য। I'm having a great time with you. We are left with few minutes and we'll be discussing a bit more music. এবার তোর কাছে যেটা মানে জানবো যে মিউজিক তো হচ্ছে, ট্যুরস করছিস তোরা, গিগস করছিস, এভরিথিং ইজ হ্যাপনিং, এভরিথিং ইজ জাস্ট গোয়িং ওয়েল অ্যান্ড অল। এবার যেটা আমি জানার চেষ্টা করবো যে হোয়াট আদার প্ল্যানস ইউ হ্যাভ টু এক্সপেরিমেন্ট উইথ ইয়োর ভোকালস, ভোকালিস্টদের অনেক কিছু ইচ্ছে থাকে যে আমি আমার ভোকালসটাকে বিভিন্নভাবে একটু এক্সপেরিমেন্ট করে দেখতে চাই না। তোর কি এরকম কোনো প্ল্যানস আছে, লাইক ইউ ওয়ান্ট টু ইনকর্পোরেট ইউর স্টাইল অফ সিঙ্গিং উইথ সাম আদার ডিফারেন্ট স্টাইলস অর জনরাস অর সাব জনরাস, হোয়াট এভার বি? মানে জাস্ট এ র্যান্ডম কোয়েশ্চেন টু ইউ। হ্যাঁ, সেটা তো ওই একটু আগে যেটা আমরা যখন কথা বলছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে নেক্সট অ্যালবামে হচ্ছে যে নতুন কিছু লার্ন করে জিনিসটাকে অ্যাকচুয়ালি ডিপ্লয় করা, যে টোনের ক্ষেত্রে ওয়ার্ক করা, স্পেশালি ইন মাই লোজ, কারণ আই এম নট হ্যাপি উইথ মাই লোজ, সো আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। আর হচ্ছে যে যে বেসিক্যালি টোনের ওপরেই কাজ করা, জিনিসটাকে আরো বেশি ভেঙে চুড়ে আর কি নতুন একটা ক্রিয়েশন আনা, এবং সেটাকে আমাদের যে মিউজিকটা আছে, আমাদের যে কাইন্ড অফ সাউন্ডটা আছে, সেই সাউন্ডটার সঙ্গে সেটাকে মেল্ট করা। কারণ এরকম করার অ্যাকচুয়ালি কোনো মানে হবে না যে আমার ব্যান্ড একরকম যাচ্ছে, আমি আর একরকম যাচ্ছি। তো সেই জিনিসটা করার একদম ইচ্ছে নেই। বাট আমাদের যে সাউন্ডটা আছে, সেই সাউন্ডটার উপরে বেস করে এগোনো। আমাকে অনেক দিন আগে একবার আত্মহত্যার যে ভোকালিস্ট দেবাশিস দা আমাকে একবার বলেছিল এই জিনিসটা। দেবাশিস দা বলেছিল, দেখ তোরা এখন তো ফার্স্টের দিকে, তখন একদম ডিবি, তখন একদম ফার্স্টের দিকে একটা শো দেবাশিস দা দেখেছিল, দেবাশিস দার খুব ভালো লেগেছিল। দেবাশিস দা আমাকে ডেকে বলেছিল যে দেখ তুই কিন্তু তোর ব্যান্ডের থেকে না অনেকটা কিন্তু এগিয়ে আসছিস, মানে সামনে এগিয়ে আসছিস, এই ব্যাপারটাকে তোকে কিন্তু একটু কন্ট্রোলে আনতে হবে। আমি বলছিলাম, তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে জিনিসটা ঠিক কি, মানে এটা কি ব্যাপার, তুমি আমাকে বলো। বলেছিল যে তোকে তোর ব্যান্ডের সাউন্ডটা বুঝতে হবে এবং মিউজিকটাকে বুঝতে হবে, আর সেটাকে বুঝে তোকে দুটোকে মেল্ট করতে হবে, কারণ আলটিমেটলি সাউন্ডটাকে মেল্ট কর। এবং এই মেল্ট করার যে ব্যাপারটা এবং এই সাউন্ডের যে ব্যাপারটা, এটা আমি আরও বেশি শিখেছি হচ্ছে যখন আমি আকাশ সিংহর কাছে যাই। আকাশ অ্যাকচুয়ালি আমার খুব ভালো বন্ধু এখন।
তো আকাশের সঙ্গে যখন আমরা কাজ করি, আমাদের অ্যালবামের যখন কাজ করি, আমি আকাশের কাছ থেকে প্রচুর জিনিস শিখেছিলাম অ্যাবাউট মিউজিক্যালিটি। যে হচ্ছে যে অ্যাকচুয়ালি যে সাউন্ডটা অ্যাকচুয়ালি কী, বিষয়বস্তুটা ঠিক কী, মানে আমি যা জানি আমি সব কিছু করে দিলাম, তো সেটা হবে না। হচ্ছে যে এই জায়গাটাতে পিক স্কুইল আমার মানে বেসিক্যালি যেখানে যেটা কিছু বসিয়ে দেওয়া যায়, যদি তুমি কাউন্টে থাকো তালে থাকো, সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু যে জায়গাটাতে লিরিক্যালি এবং হচ্ছে মিউজিক্যালি যেখানে পিক স্কুইল বসবে না, বা এখানে একটা গাটারাল বসবে না, সেখানেও জোর করে বসানো, কারণ হচ্ছে যে ওটা হচ্ছে যে একটা প্রি ব্রেকডাউন বা একটা ব্রেকডাউন সেকশন বা একটা ড্রপ বা সামথিং কিছু একটা আছে, বাট ওখানে ওই জিনিসটার দরকার নেই। ওখানে জাস্ট সিম্পল স্ট্রেট একটা মিড স্ক্রিম দিয়ে বেরোলে জিনিসটা অ্যাকচুয়ালি শুনতে ভালো লাগবে। আদারওয়াইজ ওই জিনিসটাই হবে, আদারওয়াইজ যে হচ্ছে যে ভোকালস এগিয়ে আছে, এতটা সাউন্ড এই লেভেলে চলছে, তো সেই জিনিসটার একটা কোনো ব্যালেন্স থাকবে না। যে এই ব্যালেন্সটা, এইগুলো আমি যখন আমি আকাশের সাথে কাজ করেছি তখন আমি এই জিনিসগুলো ওর কাছ থেকে শিখেছি এবং এগুলো বুঝতে পেরেছি। এবং এখন যে আমাদের কম্পোজিশনগুলো হয়, সেই কম্পোজিশনগুলো ওই কারণে অনেক বেশি ডিফারেন্ট হয়। মানে আমি একদম পুরো বুঝে জায়গাগুলোকে ইউজ করি, যে এখানটায় যে না, এটা অ্যাকচুয়ালি ডিমান্ড করছে না, মানে এখানটা আমার কোনো প্রয়োজন নেই, যে হচ্ছে যে আমি যে জিনিসটা জানি সেই জিনিসটা যে আমাকে এখানেই দেখিয়ে দিতে হবে, ইটস নট দ্যাট থিং। আমাকে মিউজিক্যালি জিনিসটা ভাবতে হবে, মিউজিক্যালি জিনিসটা দেখতে হবে, একটা ম্যাচিওর থিঙ্কিং। তো এই জিনিসগুলোই আমাদের নেক্সট অ্যালবামেও এগুলো মানে খুব ভালোভাবে ক্লিয়ারভাবে এটা থাকবে। সাউন্ড তো ডেফিনেটলি সাউন্ড আমাদের চেঞ্জ হচ্ছে, আমাদের আপগ্রেডেশন, কারণ ডিভি এমন একটা ব্যান্ড, মানে আমি এর আগেও আমার অনেকগুলো ব্যান্ড ছিল। আমার একটা ব্যান্ড ছিল, আমার ফার্স্ট ব্যান্ড ছিল ওভারবোর্ড বলে, ব্যাক ইন 2016। তারপর আরও এরকম র্যান্ডাম কিছু ব্যান্ডস তৈরি হয়েছে, অ্যান্ড এগুলো বাই দ্য টাইম নেই আর। এবং যারা ওখানে মিউজিক করতো তারা কেউ এখন মিউজিক করে না, কেউ ফরেন কান্ট্রিজে চলে গেছে, সেখানে গিয়ে আর কি জব বগেরা কিছু একটা করছে। তো সেগুলো অ্যাকচুয়ালি আর নেই। বাট ডিভির ব্যাপারটা হচ্ছে যে আমরা করতে করতে শিখেছি। মানে আমরা যখন স্টেজে উঠেছি, আমাদের একদম ফার্স্ট পারফরমেন্সে আমি তোমাকে দেখেছিলাম স্টেজ থেকে, তুমি একদম ফ্রন্ট রোতে দাঁড়িয়েছিলে। তো এই ফার্স্ট যে আমরা যে শো করেছিলাম আর এখন যে আমরা শো করি, সেগুলোর মধ্যে যে এন্টায়ার যে জার্নিটা আছে, এই জার্নিটাতে আমরা প্রত্যেকবার আমরা নতুন কিছু জিনিস শিখেছি, অনেক জায়গায় অনেক রকম ভুল করেছি, এবং সেই ভুলগুলোকে রেকটিফাই করে সেগুলোর উপরে আমরা ওয়ার্ক করে আর কি সেটাকে আর কি করে বেটার করা যায়, সেটা ইন টার্মস অফ এভরিথিং, ইন টার্মস অফ ড্রেসিং, ইন টার্মস অফ হচ্ছে টেক ইউজ, ঠিক আছে, সব কিছুই। সেই সব জায়গা থেকে আরও কি করে একটা বেটার একটা পারফরমেন্স অডিয়েন্সকে, ক্রাউডকে প্রেজেন্ট করা যেতে পারে, ইউজিং হচ্ছে তোমার সাউন্ড এফেক্টস। যখন একটা গান শেষ হয়ে গেল, একটা স্টেজের মধ্যে আমরা দেখেছি একটা অকওয়ার্ড সাইলেন্স ক্রিয়েট হয়ে যায়, সেই অকওয়ার্ড সাইলেন্সটাকে ব্রেক করার জন্য যে গানগুলোকে মানে ডিজাইন করা, যে এই গানটার পরে হচ্ছে আমরা একটা অ্যাম্বিয়েন্ট ইউজ করব, সেই যে অ্যাম্বিয়েন্টটা থাকবে, ওই অ্যাম্বিয়েন্টটা নেক্সট গানটাকে সঙ্গে হচ্ছে যাতে মেল্ট করে ব্যাপারটা, সেই জিনিসটা যাতে মেল্ট হয়ে জিনিসটা যাতে একসাথে যাতে যায়, যেন টোটাল একটা এন্টায়ার একটা স্ট্রিংয়ের মধ্যে যেন সব কটা টোটাল জিনিসটা থাকে। সো এরকমভাবেই আর কি আমরা জিনিসটা করতে চাইছি। গ্রেট, অনেক কিছু তথ্য আজকে জানতে পারলাম, এবং তার সাথে সাথে অয়নের মিউজিক্যাল জার্নিটা, ইট ওয়াজ ইন মাই বাকেট লিস্ট যে অয়নকে আমি চাই আমার পডকাস্টে। এবং আমাদের এখানের পডকাস্টের শোতে কোনো কিছু প্ল্যান্ড আপ থাকে না, সব কিছু র্যান্ডাম হয়, তো র্যান্ডামই হতে থাকবে, বিকজ দ্যাট ব্রিংস দ্য বেস্ট থিং আউট অফ অ্যান আর্টিস্ট, অ্যান্ড দ্য মোর দ্য র দ্য বেটার it is always as it goes raw. Raw is war, Monday Night Raw is war, whatever. So it was a pleasure, brother, to have you on my set. Had a great time. All the best for your journey with DV and your future projects. Thank you very much, winding up the set. Thank you.